নমস্কার, সুপ্রভাত। আমি আপনাদের প্রবীর বিশ্বাস, আর আপনারা দেখতে শুরু করেছেন এনকে ডিজিটালের ভোটের হাওয়া। আজ দ্বিতীয় এবং শেষ দফার ভোট ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এখন আমাদের ঘড়িতে সকাল 9:01 এবং এই 9:01 মধ্যে যা খবর পেয়েছি, মানে স্টুডিওতে অনুষ্ঠান শুরু করার আগে পর্যন্ত মোটের ওপর শান্তিপূর্ণভাবেই কিন্তু ভোট শুরু হয়েছে। কোথাও কোনো গণ্ডগোলের খবর আমরা এখনো পর্যন্ত পাচ্ছি না। এবং আপনাদেরকে বলি, মানুষের ঢল নেমেছে ভোট দিতে। যেভাবে প্রথম দফার ভোটে মহিলাদেরকে আমরা দেখেছিলাম যে ভোট কেন্দ্রে তাদের লম্বা লাইন, এবারেও দ্বিতীয় দফাতেও কিন্তু মহিলাদের ভোট কেন্দ্রে লম্বা লাইন আমরা সকাল থেকে শুরু করেছি, দেখতে পেরেছি। এবং আমাদের প্রতিনিধিরা প্রত্যেকটি কেন্দ্রে ছড়িয়ে পড়েছেন, প্রত্যেকটি কেন্দ্রে প্রথম দফার মতন তারা দ্বিতীয় দফাতেও প্রত্যেকটি কেন্দ্রে ছড়িয়ে পড়েছেন। তারা কিন্তু মানুষের কাছ থেকে বুথ ফেরত সমীক্ষা সংগ্রহ করছেন, যেটা আমরা আগামীকাল আপনাদেরকে দেখাবো রাত 8:30টায়। কিন্তু আজ রাত 8টায় আমি এবং প্রসেনগুপ্ত আরও একবার আসবো আপনাদের কাছে প্রথম দফার ভোট কেমন হলো তা জানাতে। কিন্তু আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করছি, আশঙ্কার আলোচনা। এটা আশঙ্কা বলতে পারি, আলোচনা নয়। কারণ আমরা মনে করছি যে দ্বিতীয় দফার ভোটে মানে নির্বাচন কমিশন তাদের শেষ অস্ত্র বা ব্রহ্মাস্ত্র প্রয়োগ করবে। কারণ ইতিমধ্যে সমস্ত রকম অস্ত্র প্রয়োগ হয়ে গিয়েছে যাতে বাঙালি ভোট দিতে না পারে। বহু বাঙালিকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, ইচ্ছাকৃতভাবে বঞ্চিত করা হয়েছে। লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে মানুষকে লাইনে দাঁড় করানো হয়েছে এবং বহু জীবিত ভোটার, তাদের নামও ডিলিটেড হয়ে গিয়েছে। এবং এর ফলে মানুষের মধ্যে একটা ক্ষোভও তৈরি হয়েছে। এই ক্ষোভটা কি করে প্রশমন করা যায় সেদিকে না গিয়ে নির্বাচন কমিশন কিন্তু আরও বেশি আক্রমণাত্মক ভূমিকা নিতে চলেছে আজ, এটা আমাদের আশঙ্কা। বিভিন্ন জায়গায় কিন্তু কেন্দ্রীয় বাহিনী মারমুখী হয়ে উঠতে পারে এবং ভোটারদের ছত্রভঙ্গ করতে পারে। ভোটাররা যাতে ভোট দিতে না পারেন তার প্রথম চেষ্টা এসআইআর বিফলে গেলেও এই ভোটারদের উপর যদি লাঠি চার্জ করা হয় বা চড়াও হয়ে যায় কেউ, তাহলে তো ভোট দিতে যাবেন না, দিতে ভয় পাবেন। এবং সেই অস্ত্রটাই কিন্তু প্রয়োগ করতে চলেছেন আমাদের জ্ঞানেশবাবু। এবং এটা ছাড়া বিজেপির কাছে আর কোনো অস্ত্রও নেই। এই যে দ্বিতীয় দফার নির্বাচন হচ্ছে 142টা কেন্দ্রে, 142টা কেন্দ্রের মধ্যে গত বিধানসভায় বিজেপি জিতেছিল মাত্র 18টা কেন্দ্র। এবং আপনাদেরকে বলছি, এই দ্বিতীয় দফার ভোটে বিজেপি যদি 100টা কেন্দ্রে জিততে না পারে, তাহলে তাদের বঙ্গ বিজয় বা নবান্নে বসা তাদের একেবারেই অনিশ্চিত হয়ে যাবে। গত নির্বাচনের পর থেকে এই 5 বছর ধরে বিজেপি এমন কোন কোন কাজ করেছে যার ফলে 18 থেকে তারা বেড়ে গিয়ে 100 হয়ে যাবে। কারণ প্রথম দফার নির্বাচনের খবর কিন্তু ভালো নয়। সেখানে আমাদের হিসেব বলছে বিজেপি 40টা আসন পেতে পারে। বিজেপির আভ্যন্তরীণ রিপোর্ট বলছে বিজেপি 65টার বেশি পাবে না। যদিও তারা গতবারও এরকম বলেছিল যে তারা 200 পার করছে, কিন্তু তাদের অঙ্ক মেলেনি। মিলেছিল আমাদের অঙ্কই। আমরা বলেছিলাম বিজেপি সব মিলিয়ে 80টার বেশি আসন পাবে না, বিজেপি 77-এই আটকে গিয়েছিল। এবারেও কিন্তু তার পুনরাবৃত্তি হতে চলেছে। আমরা বলছি প্রথম দফায় 40টির বেশি আসন পাবে না, যেখানে তারা 59টি আসন পেয়েছিল। অন্তত 19টি আসন কম পেতে পারে বলে আমাদের ধারণা। এবং এই যে দ্বিতীয় দফার নির্বাচন আজ চলছে, এই দ্বিতীয় দফার নির্বাচনে বিজেপি কিন্তু খুব বেশি ভালো ফল করবে না। 18টি আসন তারা পাচ্ছেই, এটা নিশ্চিত। 2টি আসন তারা বড়জোর বাড়াতে পারে। এবং বেশ কয়েকটি কেন্দ্রে কিন্তু এবার ত্রিমুখী লড়াইও হচ্ছে। বামপন্থীরাও কিন্তু এবার লড়াইয়ের মধ্যে আছেন। এবং বামপন্থীদের সাথে যা কথা বলে মনে হয়েছে, তারা এবার তাদের সর্বোচ্চ চেষ্টাটা করবেন। কারণ তারা বুঝে গিয়েছেন যে এই রাজ্যে বামই হচ্ছে বিকল্প। তারা মনে করছেন এখানে রাম কখনো আসবে না, এটা তারা ধরেই নিয়েছে। শতরূপ ঘোষের একটি বক্তৃতা শুনছিলাম, সেখানে তিনি বলছেন যে আগামী 4 তারিখের পর বিজেপিকে নাকি খুঁজেই পাওয়া যাবে না। তারা ওই 5-6% যে ভোট ছিল তাদের, তাতেই অবশিষ্ট থাকবেন। দিলীপ ঘোষ, রাহুল সিনহা, শ্রমিক ভট্টাচার্যরা বিজেপি করলেও অনেক বিজেপি নেতা কিন্তু উঠে পড়বেন অন্য দলের নৌকোতে, বা অনেক বিজেপি কর্মীরা দল ছেড়ে চলে যাবেন। এটা শতরূপ ঘোষের কথা এবং এটা বামপন্থীদের কথা। বামপন্থীরা মনে করছেন তারাই তৃণমূলের বিকল্প হয়ে উঠতে পারেন। ফলে তারা সব জায়গাতে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে তারা চেষ্টা করবেন তাদের প্রার্থীর ভোট পার্সেন্টেজকে যতটা সম্ভব বাড়িয়ে নিয়ে যাওয়া। এবং যেখানে তাদের শক্তি কম, যেখানে তারা হারবেন, সেখানেও তারা কিন্তু এই নীতি নিয়েছেন যে তারা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে তাদের প্রার্থীকে যতটা সম্ভব বেশি ভোট পার্সেন্টেজ পাইয়ে দেওয়া। এবং তার ফলে আগামী 29-এর ভোটে একটা বিরাট এফেক্ট পড়বে।
29-এর ভোটে যদি এফেক্ট পড়ে, বামপন্থীরা যদি 29-এর ভোটে খাতা খুলতে পারেন, তাহলে কিন্তু আগামী বিধানসভা 31-এর ভোটে তাদের সম্ভাবনা বেশ উজ্জ্বল হয়ে উঠবে। মানুষ তাদের বিকল্প ভাবতে শুরু করবে তৃণমূলের। এটা বামপন্থীদের আশা, প্রত্যাশা। কিন্তু কি হবে না হবে সে তো আমরা 4 তারিখে দেখব। আজকে যে অস্ত্রটা জ্ঞানেশ কুমার বাবু প্রয়োগ করতে চলেছেন বলে আমাদের ধারণা, সেটা হচ্ছে যে ধুন্ধুমার ব্যাটিং করবে কিন্তু আমাদের কেন্দ্রীয় বাহিনী। তারা প্রথম দফায় খানিকটা স্তীমিত থাকলেও, ভালোভাবে ভোট হয়ে গেলেও, নির্বিঘ্ন হয়ে গেলেও, দ্বিতীয় দফার ভোটে কিন্তু আমাদের ধারণা যে তারা কিন্তু আর এত স্তীমিত থাকবেন না, তারা আক্রমণাত্মক হয়ে উঠবেন, জায়গায় জায়গায় শীতলকুচি ঘটাতে পারেন। তো ভোটারদেরকে যাতে ছত্রভঙ্গ করে দেওয়া যায়, ভোটাররা যাতে ভোট কেন্দ্রমুখী না হয়, ভোট পার্সেন্টেজ যাতে 94% মতন না হয়, এই রকম চেষ্টাটা তাদের মধ্যে থাকবে। আমাদের রাজ্যের ট্রেনটা একটু ভিন্ন। আমাদের রাজ্যে ভোট পার্সেন্টেজ বেশি হলে তা শাসক দলের পক্ষেই যায়। অন্তত কংগ্রেস জমানা থেকে বামপন্থী জমানা হয়ে এই তৃণমূল জমানাতেও একই জিনিস দেখছি। আজকের দিনেও ভোট শতাংশ যদি 85%-এর বেশিও পড়ে করে, তাহলেও কিন্তু ভারতীয় জনতা পার্টি ওই 18-20টার মধ্যেই থাকবে। যদি 85%-এর বেশি পড়ে, তাহলে 18টার থেকেও কমে যেতে পারে, এরকমটা আমাদের মনে হচ্ছে। আমাদের প্রতিনিধিরা সমস্ত ভোট কেন্দ্রে ছড়িয়ে ছিটিয়ে আছেন, তারা বুথ ফেরত সমীক্ষা করছেন। সেই সমীক্ষার ফলাফল আমরা আগামীকাল দেখাবো। কিন্তু তার আগে আমরা যা খবর পাচ্ছি, আমাদের যারা প্রতিনিধি বিভিন্ন কেন্দ্রে ছড়িয়ে আছেন, তারা বলছেন ভোট গ্রহণ মোটামুটি নির্বিঘ্নে শুরু হয়েছে। কয়েক জায়গায় ইভিএমে সমস্যা হয়েছে, কিন্তু মোটের ওপর ভোট নির্বিঘ্নে শুরু হলেও কয়েক জায়গায় মানুষের জটলা দেখে পুলিশ তেড়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি ঘটনা ঘটছে। কিন্তু এখনো পর্যন্ত পুলিশের ব্যাপক লাঠিচার্জ বা পুলিশের বড় কিছু অ্যাকশনের ঘটনা আমরা দেখতে পাইনি এখনো পর্যন্ত, যখন অনুষ্ঠানটা করছি আপনাদের সামনে। তো এবার ঘটনা হচ্ছে যে শেষ পর্যন্ত সন্ধ্যে 6টা পর্যন্ত কি হবে আমরা জানি না, কিন্তু আশঙ্কা করছি পুলিশ কিন্তু বা কেন্দ্রীয় বাহিনী কিন্তু মারমুখী হবে, এটা আমাদের ধারণা। জানি না কি হবে, নির্বিঘ্নে ভোট হোক, সবাই নিজের ভোটটা দিতে পারুক। বহু কষ্টে অনেক মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছেন, অনেক মানুষ পাননি। যারা ফিরে পেয়েছেন তারা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে, সেই ব্যবস্থা সুনিশ্চিত নির্বাচন কমিশনকেই করতে হবে। এবং কতটা তারা করতে পারছেন, প্রথম দফার মতন সাফল্য আসছে কিনা, সেদিকে তো আমাদের নজর থাকবেই। বাকি অনুষ্ঠানের অংশ নিয়ে আসছি ছোট্ট একটা বিরতির পর। সঙ্গে থাকবেন, কোথাও যাবেন না। Padmalaya Group, where moments are made permanent, one of the most premium and trusted real estate company of Kolkata, carrying legacies since 1982. Quality, honesty, trust. Padmalaya Group. Call 983-00-48333. Visit us www.padmalayagroup.in. Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের ভোটের হাওয়া। এখনো পর্যন্ত সমস্ত জায়গা থেকে যা খবর আসছে, তাতে ভোট নির্বিঘ্নেই চলছে, শান্তিতে চলছে। এরপরে কি হবে আমরা জানি না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনাও বাড়ে, সেই উত্তেজনা কোথায় গিয়ে থামবে আমরা জানি না। এবং সমস্ত রাজনৈতিক দলের যারা বুথ এজেন্ট, যেখানে যেখানে বুথ এজেন্ট দেওয়ার কথা দিতে পেরেছেন, সবাই কিন্তু দেওয়ার চেষ্টা করেছেন। কয়েক জায়গায় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং কংগ্রেসের পক্ষ থেকে বুথ এজেন্ট বসেননি, এরকম আমরা খবর পেয়েছি। তবে তৃণমূল এবং বামপন্থীরা সর্বত্র বুথ এজেন্ট বসাতে পেরেছেন, এই খবরটা আমাদের শেষ পাওয়া খবর। এবার আসি আজকের অনুষ্ঠানের বিষয়ে। আজকের অনুষ্ঠানে আমরা গতকালই বলেছিলাম আপনাদেরকে, গতকাল রাত্রেই বলেছিলাম যে বাঙালিকে ভয় দেখিয়ে জয় করা যায়নি, যাবেও না। ইংরেজরাই পারেনি, তো গুজরাটিরা কি পারবে? তো ভয় দেখিয়ে কিন্তু জয় করা যাবে না। বাঙালিকে যদি ত্রাসের মধ্যে রাখা যায়, ত্রাসের মধ্যে রাখা হয়, বাঙালি কিন্তু রুখে দাঁড়াতে জানে। আজকে যারা এই যে ভোটারদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছেন বা ভোটারদেরকে ভয় দেখিয়ে বাড়িতে আটকে রাখার চেষ্টা করছেন, আমার ধারণা বিকেল 6টা পর্যন্ত, সন্ধ্যে 6টা পর্যন্ত তারাই ব্যর্থ হবেন। অন্তত 90-92% ভোট এবারেও পড়বে বলে আমাদের ধারণা। এখনো পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে সেই হিসেব আমাদের কাছে আসেনি, বা আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, ক্যামেরার সামনে আছি বলে।
তো কত শতাংশ ভোট পড়েছে আমরা আপনাদেরকে এক্ষুনি বলতে পারছি না। সন্ধ্যে 6টার পর বা 7টার সময় যে শতাংশ আসবে সেই শতাংশের উপর ভিত্তি করে আমি আর প্রসঙ্গুপ্ত আসছি যে দ্বিতীয় দফার ভোট কেমন হলো তার পর্যালোচনা করতে, যেমন প্রথমবার করেছিলাম। যাই হোক, যে কথা বলছি যে এই যে মানুষকে ভয় দেখিয়ে ঘরে ঢুকিয়ে দেওয়া, প্রথমে লজিক্যাল ডিসক্রিপেন্সি, তারপরে জীবিত মানুষকে ডিলিট করে দেওয়া, এসব করে তো বাঙালির ভোট আটকানোর চেষ্টা হলোই। এরপরে আজকে চেষ্টা যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে বাঙালি যাতে ভোট দিতেই না যায় সেটাকে এনশিওর করা। যত কম মানুষ ভোট দেবে তত বিরোধী দলের কিন্তু সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠবে। প্রথম দফার ভোটে আমরা দেখেছি যে মহিলাদের বিশাল লাইন, আজকেও কিন্তু দেখতে পাচ্ছি ভোটের লাইনে মহিলারা কিন্তু ব্যাপকভাবে লাইন দিয়েছেন এবং মহিলারা ঢেলে ভোট দিচ্ছেন। এই মহিলা ভোট কোন দিকে যাবে তার উপরে কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতি নির্ভর করছে। এবং আপনারা জানেন যে মহিলা ভোট গত নির্বাচনেও এবং প্রথম দফা নির্বাচনে আমরা দেখেছি সেটা তৃণমূলের পক্ষে গিয়েছে। এবারেও আমরা মনে করছি যে তৃণমূলের পক্ষে মহিলা ভোটের অধিকাংশ ভোট যাবে। অর্থাৎ 100 জন মহিলা যদি ভোট দেন তার মধ্যে 70 জন 75 জন মহিলাই তৃণমূলের দিকে যাবে। এর একটাই কারণ, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী এবং স্বাস্থ্যসাথীতে মহিলাদের অগ্রাধিকার দেওয়া। পশ্চিমবঙ্গে মহিলাদের যেভাবে অগ্রাধিকার দেওয়া হয় রাজনীতিতে, ভারতবর্ষে তো কোথাও হয় না। পশ্চিমবঙ্গ থেকেই সংসদে সবচেয়ে বেশি মহিলা প্রতিনিধি আছেন তৃণমূলের পক্ষে, পশ্চিমবঙ্গের বিধানসভাতেই সবচেয়ে বেশি মহিলা প্রতিনিধি আছেন এবং আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীও কিন্তু একজন মহিলা। ফলে মহিলাদের যে সশক্তিকরণ বা মহিলাদের যে নিজের পায়ে দাঁড়ানো, সে চেষ্টাটা মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকেই করেছে এবং করে চলেছে। মহিলারা, মাতৃজাতি তো অকৃতজ্ঞ হন না, তো মহিলারা অকৃতজ্ঞ নন। তারা, আমাদের ধারণা তারা কিন্তু এবার তৃণমূলের দিকে অনেকটা বেশি ধরে আছেন। এবার রইল মানে যেটা হিন্দু মুসলমান ভোট ভাগ করা হয়। আমাদের রাজ্যে হিন্দু মুসলমান ভোট ভাগ করে কিন্তু মিডিয়া, আদতে হিন্দু মুসলমান বলে ভোট ভাগ হয় না। এখানে হিন্দু মুসলমানের ভাগাভাগিতে ভোট হয় না, হয় না, হয় না। আপনারা বলবেন মুসলিমরা তো সব তৃণমূলকে ভোট দেয় না, ভুল ধারণা। সব মুসলিম কিন্তু তৃণমূলকে ভোট দেন না। কিছু কিছু মুসলিম বামপন্থীদের দেন, কংগ্রেসকে দেন, এবারেও দিয়েছেন প্রথম দফায়, এবং কিছু মুসলিম কিন্তু বিজেপিকেও ভোট দেন। অর্থাৎ 100% মুসলিম ভোট তৃণমূল পায় এ ধারণাটা যেমন ভুল, তেমনি 100% হিন্দু ভোট বিজেপি পায় এই ধারণাটাও ভুল। ফলে এই যে হিন্দু মুসলমান ভাগাভাগি করে দেওয়া পশ্চিমবঙ্গে, এই ন্যারেটিভ তৈরিটা করছে মিডিয়া। সাধারণ মানুষের মধ্যে এই ন্যারেটিভ কাজ করছে না। সাধারণ মানুষের মধ্যে যে ন্যারেটিভ কাজ করে, ভোট দিতে যাওয়ার দিন মানুষ যেটা দেখে, তার বাড়ির সামনে রাস্তা ঠিক হয়েছে কিনা, তার বাড়ির সামনে আলো জ্বলে কিনা, পানীয় জলটা ঠিক মতো পাচ্ছেন কিনা, অথবা এই যে সরকারি প্রকল্পগুলো আছে তিনি যে রাজনৈতিক দল করুন না কেন তিনি পাচ্ছেন কিনা, এর ওপরে ভোট হয়। মিডিয়া ন্যারেটিভ সেট করে দিল। পশ্চিমবাংলায় মিডিয়া ন্যারেটিভে মানুষ কোনো কালে পা দেয়নি। সেই বামপন্থী আমল থেকে, যবে থেকে ভোট দেখা শুরু করেছি তবে থেকে এখনো পর্যন্ত দেখছি যে মিডিয়ার ন্যারেটিভে কিন্তু মানুষ ভোট দেন না। মানুষ নিজের চোখে যেটা দেখেন, পরখ করেন, অনুভব করেন, তার ভিত্তিতেই ভোট হয়। আমার ধারণা এবারে দ্বিতীয় দফার ভোটেও কিন্তু তার ভিত্তিতেই ভোট হতে চলেছে। যাই হোক, আপনারা নিশ্চয়ই অনেকেই ভোট দিয়ে এসেছেন এবং এসে আমাদের অনুষ্ঠান দেখছেন। অনেকে এই অনুষ্ঠান দেখার পর ভোট দিতে যাবেন, কিন্তু সকলকে করজোড়ে অনুরোধ করছি, ভোটটা দিয়ে আসুন। ভোটটা দিয়ে আসুন। ভোটটা দিয়ে এসে তারপর সারা দিনের যা কাজ আছে, এনকে ডিজিটাল দেখা আছে, সেগুলো দেখুন। ভোটটা আগে দিয়ে দিন, কারণ ভোটটা আপনার গণতান্ত্রিক অধিকার। এবং একটা জিনিস আশঙ্কা করা হচ্ছে, যদি ভোটার লিস্টে নাম না থাকে, যেটা বিভিন্ন রাজনৈতিক দল বলছে, বামপন্থীরাও বলছে, কংগ্রেসও বলছে, তৃণমূল তো বলছে, যে আগামী দিনে আপনি ভারতের নাগরিক থাকবেন কিনা সেটা নিয়েও একটা বড় প্রশ্ন চিহ্ন। কারণ আসামে আমরা দেখেছি প্রথমে ডিভোটার করা হয়েছে, অর্থাৎ ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, তারপর তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে 19 লক্ষ মানুষকে, 19 লক্ষ, যার মধ্যে 12 লক্ষই হিন্দু। এবারেও কিন্তু প্রায় 63% হিন্দুদের নাম বাদ গিয়েছে এসআইআরে। ফলে হিন্দুদের আস্থা ভরসা বিজেপির থেকে অনেকটাই কমেছে এবং এই নির্বাচনের পরে আমরা দেখতে পাবো যে কতটা আস্থা ভরসা কমেছে, তারপরে আমরা বুঝতে পারবো। কিন্তু এখনো পর্যন্ত আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, শেষ অনুরোধ করে যাচ্ছি, নিজের ভোটটা নিজে দিয়ে আসুন এবং যত তাড়াতাড়ি সম্ভব ভোট দিয়ে এসে বাড়িতে এসে বিশ্রাম করুন, ছুটির দিন আরাম করুন, কিন্তু ভোটটা দিয়ে করুন। ভোট না দিলে আগামী দিনে আপনি যদি ডিভোটার হয়ে যান, আপনি অনেক সমস্যায় পড়তে পারেন। আমাদের কাছে খবর আসছে, জানি না সত্য মিথ্যে, যে বিহারে যাদেরকে ডিভোটার করা হয়েছে, অর্থাৎ ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, তাদের প্যান কার্ড, আধার কার্ড বাতিলের প্রক্রিয়াও শুরু হয়েছে। এটা যাতে আপনার সাথে না হয় তার জন্য যে ভোটার স্লিপ আপনার বিএলও আপনাকে দিয়ে গিয়েছে, সেই ভোটার স্লিপটা জেরক্স করে রাখুন, মোবাইলে ছবি তুলে রাখুন। এটা কিন্তু ভবিষ্যতে আপনার অনেক কাজে দেবে।
আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। এবেলার রাত্রিবেলা আমি আর প্রসূনগুপ্ত আসছি আজ রাত ঠিক 8:30, 8টায় নয়, 8:30 আমি আর প্রসূনগুপ্ত আপনাদের সামনে আসব প্রথম দফার ভোট কেমন হলো তার পর্যালোচনা করতে। এবেলা এই পর্যন্ত আমাকেও ভোট দিতে যেতে হবে। আমিও এখনো পর্যন্ত ভোট দিইনি, আঙুলে কালির ছাপ নেই। আমিও গিয়ে ভোটটা দিয়ে আসবো। ভোটটা দিয়ে এসে আমরা সারা দিন নজর রাখবো এবং আমাদের প্রতিনিধিরা যা খবর পাঠাচ্ছেন তা সংগ্রহ করে রাত 8:30 আমি আর প্রসূনগুপ্ত আপনাদের সামনে আসছি ভোটের হাওয়া নিয়ে। এবেলা এই পর্যন্ত। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, গরমের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব ভোট দিয়ে বাড়ি ফিরুন। নমস্কার।